অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এই দিন তার সঙ্গে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেই দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি। এখানে এই যে তার দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আর কিছুক্ষণ পরে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ উপমা। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় আজকে যে আলোচনাটি হবে সেটি হচ্ছে আনুষ্ঠানিক। এরকম ঘোষণা দিয়ে বা এই আনুষ্ঠানিকভাবে এরকম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি। বিভিন্নভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এর আগে আলোচনা হয়েছে, সেনাবাহিনীর সাথে আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় যেমনি আজকে যে আলোচনাটি হবে বিকেল ৩টায় শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। একটি নির্ধারিত সময় রাখা হয়েছে ৩টা থেকে ৮টা, এবং এর মধ্যে এই আলোচনায় অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। আপনি জানেন যে এই মুহূর্তে আমরা আছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, এবং এখানে যে সাময়িকভাবে তার যে কার্যালয় করা হয়েছে সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই। ইতিমধ্যেই প্রথমেই যাদের সাথে আজকে আলোচনা হবে খেলাফত মজলিস, এবং খেলাফত মজলিসের সেই প্রতিনিধি দল ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করেছেন। ঠিক ৩টায়, নির্ধারিত সময় ৩টায় এই আলোচনা শুরু হবে। এরপরে আমরা আরও জানতে পেরেছি যে এখানে যদিও এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কোন কোন দল আজকে আসছে, কিন্তু আমরা যতটা জানতে পেরেছি খেলাফত মজলিস, গণফোরাম, জাতীয় পার্টি, এলডিপি সহ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এই আলোচনায় অংশ নেবে। পাশাপাশি এর আগে আপনি জানেন যে গত বৃহস্পতিবার দুপুরের পরপর অর্থাৎ বিকেলের দিকেই কিন্তু বিএনপির সাথে এক দফা আলোচনা এর আগেও যেমনি হয়েছে, সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বিএনপির আলোচনা হয়েছে। এবং আজকে বিএনপি এবং জামাতে ইসলাম তারা আজকে এই আলোচনায় অংশ নেবেন কিনা, তাদের শিডিউলে আছে কিনা, সে বিষয়টা নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কারণ যেহেতু এর আগে তাদের সাথে কয়েকবার নির্বাচন নিয়ে এবং সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আজকে তারা আসবেন কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু একটু আমরা অনিশ্চয়তা রয়েছি, কারণ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে এলডিপি, গণফোরাম, তারপর জাতীয় পার্টি, খেলাফত মজলিস ওনারা যে আসবেন সে বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। আর বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বিষয়টি হচ্ছে, কারণ তাদের সাথে এর আগে কয়েকবার আলোচনা হয়েছে, সেই কারণেই তারা আজকে আসবে কিনা সে বিষয়টা হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হতে পারবো এবং দর্শকদের জানাতে পারবো। এবং আলোচনার যে বিষয়টি হচ্ছে, কারণ আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন মহলে কিন্তু কিভাবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এই আজকের আলোচনায় প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হবে সেই আলোচনায় কিন্তু এই বিষয়টি প্রাধান্য পাবে বলে আমরা ধারণা করতে পারছি যে আগামী নির্বাচনটি কখন এবং কিভাবে হতে পারে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কতক্ষণ আরও কত সময় লাগতে পারে, তারা কতটা সময় প্রয়োজন মনে করছেন এবং রাজনৈতিক দলগুলো সে বিষয়ে কতটা সহযোগিতা করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এর পাশাপাশি সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে দেশে একটি শান্ত পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কী কী করণীয় আইনশৃঙ্খলা বাহিনীর, কী কী করণীয় সরকারের, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়টিও কিন্তু আলোচনায় প্রাধান্য পাবে আজকের, যতটা আমরা জানতে পেরেছি। তো উপমা এই ছিল যমুনা থেকে আমার কাছে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান আবির, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ, সংবিধানের জন্য নয়, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ। তিনি বলেন, সংবিধানের সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ৭১ এবং ২৪-এর পর মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান। রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, যদি কোনো দল নির্বাচনে ৩০০ আসনও পায়, তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। আমাদের আজকের ডায়ালগটা হচ্ছে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন। তারই একটা অংশ হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা, আজকের আলোচনা। তো সুতরাং মূল হচ্ছে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। কনস্টিটিউশন হচ্ছে একটা ভেহিকল, সেই ভেহিকলে আমরা ওই রিকনস্ট্রাকশনের দিকে এগোবো। অর্থাৎ এটা ব্যাপ্তি অনেক বেশি, সেখানে আরো বিভিন্ন ইস্যু, গণতন্ত্রের জন্য যে যে অন্য ফ্যাক্টর গুলোর প্রয়োজন, সেই সমস্ত ফ্যাক্টর গুলো নিয়েই আমাদের এখানে সংলাপ, আমি বিশ্বাস করি যে সিজেএস চালিয়ে যাবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করছে। তিনি বলেন, দলের নাম দিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা যেন আরও বেশি নিশ্চিত হয়, সেই ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভাসানী ভবনে ছাত্র জনতার আন্দোলনে সকল নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, সকল নির্যাতন সহ্য করেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছে বিএনপি, কারোর সাথে এই দল আতাত করেনি। আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে আপনার এগিয়ে নিন, এটাই তো মূল লক্ষ্যের জন্যই তো এত লড়াই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ৩ মন্ত্রী ও 4 এমপি সহ আওয়ামী লীগের ৮৮ নেতা কর্মীর নামে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের অফিস থেকে গুলি, ককটেল দিয়ে হামলা করায় নিরস্ত্র ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আওয়ামী লীগ কর্মীদের হামলার ভয়ে ছত্রভঙ্গ হওয়া বিক্ষোভকারীরা আশ্রয় নিয়েছে অভিযোগ করে এক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়। এই সময় সে বাসায় থাকা জুলকার হুসাইন ও অঞ্জনা পুড়ে মারা যান।
জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অক্টেনের দাম 6 টাকা কমিয়ে 125 এবং পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জ্বালানি তেলের নতুন মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সকালে খালিশপুরে অবস্থিত রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কম। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো এই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরো চেষ্টা করবো ভবিষ্যতে। আমরা দেশের 11 জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী থাকায় কমছে না দুর্ভোগ। যেসব এলাকায় পানি কমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। এদিকে চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 20 লাখেরও বেশি শিশু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 11 জেলা। আকস্মিক বন্যার পানি নামতে শুরু করলেও গতি খুবই ধীর। বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখ বানভাসীর। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় 5 লাখ মানুষ। পানি কমে আসায় ত্রাণ বিতরণে গতি ফিরলেও রয়েছে খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। এদিকে জাতিসংঘ শিশু তহবিল জানিয়েছে চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 20 লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজার হাজার মানুষ ও শিশুর মধ্যে ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য $35 মিলিয়ন সহযোগিতা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। ইলিয়াস কমল, মাই টিভি। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 79 জন, গত বছরের তুলনায় যা 7 গুণ বেশি। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ডেঙ্গু নিয়ে সাধারণের চিন্তা আরও বেশি এবার। তবে বিশেষজ্ঞরা বলছেন সবার আগে প্রয়োজন সচেতন হওয়া। সচেতনতাই পারে ডেঙ্গুর মতো রোগ থেকে মৃত্যুহার কমাতে। ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছিল গত বছর 2023 সালে। গত বছরের এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 11 জন ও আক্রান্ত ছিল 1,14,511 জন। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা 10 গুণ কম হলেও মৃত্যুর সংখ্যা 7 গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মারা যাওয়া 79 জনের মধ্যে 55 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঢাকার এই 2 সিটি কর্পোরেশনে এবছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4038 জন, যা সারা দেশে আক্রান্তের 34.36%। আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় চলতি বছর মহামারীর বছরের চেয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাকেই প্রধান বলে মনে করেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপর অবশ্যই ডেঙ্গু নিয়ে সচেতন হতেই হবে। প্রতিটা দিনই কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা দিনে আপনাকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। সেটা হলো যে গ্লাসের পানি হোক অথবা আপনি যদি বালতিতে পানি ধরে রাখেন, যে কোনো জায়গায় পানি ডেইলি হাসে ফেলে দিলে সবচেয়ে ভালো, অথবা 3 দিন অন্তর অন্তর। ওই পানিতে কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। আর বর্ষার সময় যেখানে সেখানে পানি আসলে জমা থাকে, ডাবের খোসা অথবা প্লাস্টিকের যে কোনো ভাঙা যেগুলো থাকে আশেপাশে, তো অবশ্যই উচিত সবারই নিজ দায়িত্বে নিজের বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যদি সন্দেহ করে যে তার জ্বর হচ্ছে অথবা মাথা ব্যথা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নিতে হবে, কারণ দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যেতে পারে। রাজধানী ঢাকার বাইরে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ইলিয়াস কমল, মাই টিভি।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় ইসহাকের পরিবারের সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক ছাত্রলীগ নেতা স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল বর্ডার দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হঠাৎ করে আমি 24 তারিখ রাতে যে ঘটনাটা শুনি যে ইলেকট্রনিক বিল আপনাদের মাধ্যমে যে তার মৃতদেহ ইন্ডিয়ার সাইডে পাওয়া গিয়েছে, এর প্রেক্ষিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি যে আমার চাচা, প্রথমে আমি জিডি করি, একটা জিডি এগেনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমার তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তার বডিটা বাংলাদেশে ফেরত। তারপর থেকে ভারত সরকার প্লাস বাংলাদেশ বর্তমান সরকার যথেষ্ট হেল্প করেছে। এটা ব্যাপারে ইনশিওর আমার বলতে হবে। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয়স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে। আমি গোয়েন্দা আমরা সম্মিলিতভাবে রিসিভ করেছি, কোনো সমস্যা হয়নি। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সরকারি বিসিআইসির বাফার গোডাউনের পাশে ৩,০০০ টন ইউরিয়া সার পড়ে আছে উন্মুক্ত স্থানে। বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে সারের গুণাগুণ নষ্ট হওয়ায় গ্রহণ করেনি বিসিআইসি কর্তৃপক্ষ। অবৈধভাবে এই পরিত্যক্ত সার কৃষকদের কাছে বিক্রি করছে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, মানহীন এই সার কৃষকদের কাছে গেলে ফসলের ক্ষতি হবে। প্রতিনিধি HM মোনায়েম খান ও জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর সহ উত্তরের জেলাগুলোর কৃষকদের বোরো মৌসুমে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য 8 কোটি 10 লাখ টাকায় বিদেশ থেকে এসব সার আমদানি করা হয়। এ সারের গুণগত মান পরীক্ষার আগেই তা জমাট বাঁধায় গ্রহণ করেনি বাফার গুদাম কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সারের পরিবহন ঠিকাদার নবাব ট্রেডিং বিলম্বে পরিবহন করায় সারের মান খারাপ হয়ে যায়। দুর্নীতি ও সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং প্রতারণার দায়ে মামলার জালে জড়িয়ে নবাব ট্রেডিংয়ের কর্ণধার এখন কারাগারে। এ সুযোগে বাঘাবাড়ি বন্দর কর্মকর্তা, বিসিআইসির সহকারী পরিচালক ও বাফার ইনচার্জ এবং স্থানীয় ইজারাদারদের যোগসাজশে এসব সারগুলো বস্তা পরিবর্তন করে নতুন সারের সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার মিলিতে সারের কাজ হবে না, কেন? অনেক পুরনো, এর সারের পাওয়ার শেষ হয়ে গেছে। 3 বের করে সার দিয়ে অনেক সময় খেত চেতে না। কেন চেতে না? অনেক পুরাতন সার, এর পাওয়ার আর নাই। তাহলে পাওয়ার না থাকলে জিনিস কাজে লাগে নাকি? সারগুলা কিছু কিছু মনে করেন যে ভেঙে চুরিয়ে ভাঙায় নতুন প্যাকেট করে নতুন মালের সাথে মিক্সার করে দিয়ে দিত। ভালো বস্তা 5টা দেয়, ওই মাল 5টা দিয়ে মিক্সার করে এগুলো অনেক জায়গা গাড়ি লোড দিয়ে দেয়। তবে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পড়ে থাকা এসব সার নিজেদের নয় বলে দাবি করছে বন্দর কর্তৃপক্ষ। ওগুলা ওই ক্যারিয়ারের সার। ক্যারিয়ার তখনকার নিয়ম অনুসারে ক্যারিয়ারের বিদেশ থেকে আইনি বিসিআইসিকে বুঝাই দেওয়ার কথা ছিল, সে বিলম্ব হয়েছিল, যে কোনো কারণে বিসিআইসি গ্রহণ করে নাই। সিরাজগঞ্জ ও অন্যান্য জেলায় সব সার বিক্রি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। খোলা আকাশে দীর্ঘদিন ধরে সারটা থাকলে এটার পরিমাণগত যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় 10 থেকে 15%, এবং যেটা কেমিক্যাল কোয়ালিটি এটা কিন্তু টেস্ট করার পরে এটা সম্পূর্ণভাবে জানা যায়। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে বাঘাবাড়ি বন্দর থেকে জমাট বাঁধা এই সার অন্যান্য স্থানে পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানকার যে পোর্টের যারা ইজারাদার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা পরবর্তীতে আমাদের বিসিআইসির যারা তদন্ত প্রতিবেদন করেছে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত যেন সারগুলো অন্য কোথাও না যায়, সেই জন্য আমরা অলরেডি ওখানকার সভাপতি যারা ছিল, পোর্টের সেক্রেটারি, সবাইকে আমরা বলেছি এবং বাফারের যে ইনচার্জ তাকেও বলেছি এটা তদারকি করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব একটি মানবিক সংগ্রামের খবর দিয়ে। সমাজের সব প্রতিকূলতা পিছনে ফেলে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফরিদপুরের 85 বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বলরাম পোদ্দার। দীর্ঘ 45 বছর ধরে মটকা বিক্রি করে চালাচ্ছেন সংসার। বলরামের সেই জীবন যুদ্ধের গল্প তুলে এনেছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। হর হামেশাই দেখা মেলে তাদের। তবে ভিক্ষাবৃত্তির পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই চোখে আলো নেভা বলরাম ধরা দিয়েছেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশার প্রদীপ হয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের বাসিন্দা 85 বছর বয়সী বলরাম পোদ্দার দীর্ঘ 45 বছর ধরে উপজেলার মাসকান্দি মোড়ে বাছে বাছে ফেরি করে মটকা বিক্রি করেন, চালাচ্ছেন 4 পেটের সংসার। কোনো ব্যক্তি হয়তো কিছু টাকা দিয়ে চালান করে দেয়, তাহলে তো আমার একটু উপকার হয়। ওই মটকা নিয়ে এসে বিক্রি করে জীবিকা নির্ভর। এই যে মটকা যে উনি এত বছর বিক্রি করে, আমরা আসি যাই দেখি, আমাদের প্রয়োজন নাই, তারপরে 10 টাকা দিয়ে ওনার কাছ থেকে একটা কিনি। অনেক অর্থবিত্ত যাদের আছে তারা চাইলে ওনারা বাড়ির পাশে একটা দোকান করে দিলে হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত অর্থে সন্তানদের পড়াশোনা সহ যোগাচ্ছেন দুবেলার আহার। এতেও শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। বলরামের চোখে দৃষ্টি না থাকলেও আছে প্রখর অন্তর্দৃষ্টি। আশ্চর্যজনকভাবে চিনতে পারেন মুদ্রার প্রত্যেকটি নোট। এই দেখেন 10 টাকার নোটের তো অল্প একটু বড়, তো এইটা আবার এইটা আবার একটু বড়, এই জন্য হলো বুঝতে পারি। জীবন সংগ্রামের প্রকৃত যোদ্ধার এই পেশাকে গভীর সম্মান দেয় তার পরিবারের সদস্য সহ প্রতিবেশী সবাই। 150 হয়, 200 হয়, 300 হয়, একদিন 400 হয়, ও ঠিক নেই। বেচার পর হলো বৃত্তি। 3 বোনের বিয়ে দিছে, মটকা বেচা টাকা দিই, আবার আমারও টুকটাক পড়াইছে, মটকা বেচা টাকা দিই। আর সে ব্যবসা করে খাইছে, তার একটা মর্যাদাই অন্যরকম। 5 কান নিলে হয়তো 20-25 টাকা দাম হয়, 20 টাকা দেয়, কিন্তু ফ্রি খাইনি আমরা। অন্ধ মানুষ ভিক্ষা করে না, মটকা বেশি খায়, কত কিছু ধন্যবাদ ওনার। বলরামের এই জীবন সংগ্রামের পাশে দাঁড়াতে চান উপজেলার সমাজসেবা অফিস। প্রতিবন্ধী ভাতায় তাদেরকে প্রদান করছি বিষয়টা এমনটি নয়, এর সাথে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। ভিক্ষাবৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মক্ষম হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ অন্ধ বলরাম পোদ্দার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদদাতা ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের এই অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুঞ্জু। আল্লাহ হাফেজ।